ওকে, সো আজকে আমরা প্রথমে যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার কয়টা গুণনীয়ক আছে এটা কিভাবে বের করা যায়, এবং এই সংক্রান্ত কোশ্চেন প্রায় প্রত্যেক বছর না আসলেও তোমার অনেক বেশি আসে। সো তুমি আমাকে একটু ফার্স্টে বলো, তুমি কি জানো মানে কোনো একটা সংখ্যার গুণনীয়ক আমরা কিভাবে বের করতে, মানে কয়টা গুণনীয়ক আছে এটা বের করার সিস্টেম কি তোমার জানা আছে নাকি? জাস্ট আমাকে একটু বলো। ইরফান, আমাকে শুনতে পাচ্ছো? তোমার নেটওয়ার্কে কি কোনো ইস্যু হচ্ছে? আপনি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আপনি যে আমার কথাটা আগে বলেছেন আমি বুঝতে পারিনি আচ্ছা আসলে। আচ্ছা। আচ্ছা, আমি আবার বলছি, কোন একটা সংখ্যার কয়টি গুণনীয়ক আছে এটা বের করার উপায় কি তোমার জানা আছে? ভাগ করে করে। হ্যাঁ, ওইটা একটা উপায়, বাট ওইটা ধরো আমি যদি অনেক বড় একটা সংখ্যা দিই তখন কি ওই উপায়টা কি খুব বেশি এফিশিয়েন্ট হবে? তোমার কি মনে হয়? হবে না। ওকে, সমস্যা নেই, আমরা ওইটা আগে শিখবো, এই জন্য আমি আগে তোমার কাছ থেকে শুনে নিলাম। সো আমাদের আজকে যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি ফার্স্টে শিখছি, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। কনসেপ্টটা হচ্ছে একটি সংখ্যার কয়টি গুণনীয়ক আছে। একটি সংখ্যার কয়টি গুণনীয়ক আছে। গুণনীয়ক কি কি এটা আমাদের টার্গেট না, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে জাস্ট কয়টি গুণনীয়ক আছে সেটা আমরা জানতে চাই। সংখ্যার দুইটি মৌলিক সংখ্যার দুইটি গুণ। হ্যাঁ, মৌলিক সংখ্যার দুইটি গুণনীয়ক, যে কোনো মৌলিক সংখ্যার দুইটি গুণনীয়ক, বাট আমরা যে কোনো সংখ্যার কয়টি গুণনীয়ক আছে সেটা জানতে চাই। একটি সংখ্যার কয়টি গুণনীয়ক আছে। এখন তোমাকে যদি আমি খুবই ছোট একটা সংখ্যা দিতাম, ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে যদি সংখ্যাটা দিতাম হচ্ছে 12, তুমি খুব ইজিলি বলে দিতে পারতা 12-র কয়টা গুণনীয়ক আছে। এটা হাতে কলমে মানে বের করে ফেলা যায়, তাই না? 12-র গুণনীয়ক হচ্ছে তোমার 1, 2, 4, 3, 4, 6 আর হচ্ছে হয় 12। 12। কিন্তু ওকে। এখন আমি যদি তোমাকে অনেক বড় একটা সংখ্যা দিই, ফর এক্সাম্পল ধরো 3505 292, এরকম একটা বড় সংখ্যা দিয়ে বলি যে এর কয়টা গুণনীয়ক আছে, তখন কিন্তু তোমার কাছে এইভাবে হাতে কলমে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, তাই না? এটা একটা প্রবলেম হয়ে যাবে, এইভাবে করা যাবে না। সো আমাদের ম্যাথ অলিম্পিয়াডের সংখ্যাটা এত ছোট থাকে না, সংখ্যাটা একটু বড় থাকে। সো ওই বড় সংখ্যাগুলোর গুণনীয়ক কিভাবে বের করবো সেটা আমরা শিখবো। ওকে, সো তোমার প্রথম কাজ হবে যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা কয়টা আছে এটা বের করার জন্য প্রথম যে স্টেপ, আমি স্টেপ গুলো লিখে দিচ্ছি। 1 নম্বর স্টেপ হচ্ছে তুমি সেই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলবা। মৌলিক উৎপাদক। হ্যাঁ, মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। আমি 12 দিয়ে তোমাকে এক্সাম্পলটা দেখাচ্ছি, এখন 12 দিয়ে দেখাচ্ছি। তাহলে ধরো আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 12-র কথা এক যদি চিন্তা করি, 12 সমান তাহলে কি লেখা যায়? এক গুণ 12। 1 গুণ 12 লেখা যায়, আবার ভাঙতে হবে মানে আমি একদম, হ্যাঁ আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে দেখো। আমি যদি 12-কে মৌলিক উৎপাদকে ভাঙতে চাই তাহলে তুমি লিখতে পারো 1 গুণ 12, তারপরে কি করবো আবার বলতো? 1 গুণ 2 গুণ 6। 2 গুণ 6, তারপরে 1 গুণ 2 গুণ 2 গুণ 3, তাই না? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে আমরা আর এককে কোনো কিছুর মধ্যে আনবো না, মৌলিক উৎপাদক করার সময় এককে আনবো না। কারণ কি? কারণ যে কোনো সংখ্যার গুণনীয়ক এক হবে এটা আমরা জানি, এটা নিয়ে মানে আলাদা কিছু করার নাই। সো আমরা জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে, 2 × 2 × 3। ঠিক আছে। আচ্ছা, এখন 2 × 2 মানে দুইটা দুই গুণ থাকলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? 2-এর উপরে পাওয়ার কত দিতে পারি বা ঘাত কত দিতে পারি? দুই। টু। 2। জি স্যার। আচ্ছা, হচ্ছে 3-এর ঘাত মানে 3 তো একটাই আছে, তাহলে 3-এর যদি এটি ঘাত দিতে থ্রি হয়। থ্রি টু দি পাওয়ার 0। না, এই যে এখানে কিন্তু ভুল করলো, 3 টু দি পাওয়ার 0 দিলে কিন্তু সেটা 1 হয়ে যাচ্ছে। 3 টু দি পাওয়ার কত দিতে হবে তাহলে? থ্রি কে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 1। আমি আবার ওইটা ক্লিয়ার করে দিই, দেখো এই জায়গায় কনফিউজ হওয়া যাবে না। কোনো কিছু টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 বা 4 টু দি পাওয়ার 0, যে কোনো কিছু টু দি পাওয়ার 0, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 1। আমি এখানে বলতেছি 3 কে কিভাবে 3 টু দি পাওয়ার সামথিং আকারে লেখা যায়। যে কোনো সংখ্যাকে যদি আমি পাওয়ারের মাধ্যমে লিখতে চাই ওই সংখ্যাকে, তাহলে জাস্ট পাওয়ার 1 দিতে হয়।
যেমন আমি বলতে পারি যে 4 = 4 to the power 1, 5 = 5 to the power 1, 6 = 6 to the power 1। বুঝতে পারতেছো ইরফান? জি স্যার। ওকে, তাহলে আমরা 3 কে কি লিখতে পারি? 3 to the power 1। ওয়ান। এখন এই জিনিসটা ক্লিয়ার কিনা, আমি যে 12কে মৌলিক উৎপাদকে ভেঙে এই যে এই আকারে লিখলাম, এটা ক্লিয়ার কিনা বলো? স্যার বুঝতে পেরেছি। এই পর্যন্ত তোমাকে কাজ করতে হবে, যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা বের করার জন্য প্রথমে এই কাজটা করতেই হবে। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, যেমন আমরা এখানে 12কে করলাম 2² × 3 to the power 1। ওকে, এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখানে মাথায় রাখতে হবে যে এখন আমরা গুণনীয়ক সংখ্যাটা ডিরেক্টলি পেয়ে যাব কিভাবে। আমরা প্রত্যেকটা মৌলিক সংখ্যার পাওয়ার ওই ঘাতের দিকে তাকাবো, ঘাত মানে এই যে এই পাওয়ারের দিকে তাকাবো। তাহলে প্রথমে যেই ঘাতটা আছে সেটা কত বলতো? 2। দুই। এই ঘাতের সাথে আমরা 1 যোগ করব। যতগুলা ঘাত থাকবে ঘাতের সাথে কত যোগ করব? 1। এক। আরেকটা ঘাত আছে, ওই ঘাতের সাথে কত যোগ করব বলতো? এক। এইভাবে যতগুলা ঘাত থাকবে, মানে যতগুলা গুণ আকারে থাকবে এবং ঘাত থাকবে, সবগুলা ঘাতের সাথে 1 যোগ করে করে ওদের নিজেদের মধ্যে গুণ করতে হবে। আরো যদি থাকতো আরো গুণ করতাম, বুঝতে পেরেছো? এইভাবে আগাবে। তার মানে এই উদাহরণের ক্ষেত্রে আমাদের কি, প্রথমে ঘাতটা হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে? 3। দ্বিতীয় ঘাত কত বলো তো? দ্বিতীয় ঘাত হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6। নয়। এই 6 হচ্ছে আমার কার গুণনীয়ক সংখ্যা? 12 এর বারো। গুণনীয়ক সংখ্যা। 12 এর কয়টি গুণনীয়ক আছে? উত্তর হচ্ছে 6। এখন একটু বুঝাই যে মানে কেন 1 যোগ করতেছি, মানে কাহিনীগুলো কি হচ্ছে এখন একটু। এটা হচ্ছে স্টেপ, এখন একটু আমরা বুঝি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। সো আমি প্রথমেই তোমাকে 12 গুণনীয়ক গুলো আলাদা আলাদা লিখে দেখাইছিলাম। এখানে 1 2 3 4 6 12 কয়টা আছে? 6টা আছে। আমরা যখন এই যে প্রসেসটা ফলো করলাম, এইটা ফলো করে আমরা কয়টা আনসার পাইছি দেখো তো? 6টা। মানে মিলছে, এটা আমরা শিওর যে এটা মিলছে, এটা কাজ করে। এখন কথা হচ্ছে যে আমরা 2 এর মানে 2 to the power 2 এখানে 3 কেন নিলাম, 3 to the power 1 এখানে 2 কেন নিলাম? এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মানে হাতের সঙ্গে যোগ করার যে ফল হ্যাঁ, হয়েছে এটা। হ্যাঁ, ঘাতের সাথে 1 যোগ করার কারণে এটা হয়েছে, কিন্তু ঘাতের সাথে কেন 1 যোগ করলাম সেটারও যদি বিশ্লেষণ জানতে চাও, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 to the power 2 যে আছে এর মধ্যে অ্যাকচুয়ালি আছে 0 থেকে শুরু করে 0 1 2, তার মানে 3টা আছে। থ্রি জি টু স্যার। ওয়ান যে আছে এর মধ্যে 0 আর 1 আছে, 0 থেকে এই জিনিসগুলো স্টার্ট হয়। সো এই কারণে আমরা একটা একটা করে বেশি নিই। ওকে, তোমার এটা না জানলেও চলবে, তোমার যেটুকু জানতে হবে যে আমরা ঘাতের সাথে 1 যোগ করে করে সবগুলাকে গুণ করব, গুণ করলে আমরা গুণনীয়ক সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে একটা প্র্যাকটিস করে ফেলি কুইকলি, এটা তুমি করবা, তারপরে আমরা অ্যাকচুয়াল একটা প্রবলেমে যাব। ওকে, তোমার আচ্ছা আরেকবার একটু দেখে নাও, মানে সিস্টেম পুরা প্রসেসটা একটু দেখে নাও, এক নজরে দেখে নাও। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে তোমার মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা ঠিক আছে কিনা। এই 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো গুণ আকারে থাকবে এবং তাদের ঘাত থাকবে। ঘাত 2 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, এইভাবে। দিব বুঝতে প্রবলেম? পেরেছি। জি স্যার ওকে, বুঝতে ঠিক আছে, পেরেছি। তাহলে তোমার জন্য টাস্ক হচ্ছে তুমি বের করবা এই সিস্টেমে 320। হ্যাঁ বলো। স্যার ঠিক আছে, আপনার মায়ের মাঝে কথা বলছিলেন এর জন্য। এখন কি ঠিক আছে? জি স্যার এখন ঠিক আছে। 320-এর কয়টি গুণনীয়ক আছে? শুরু করে দাও। জি স্যার। এটার জন্য কি আলাদা কোনো টাইম আছে যে অত টাইমের পরে দিবা? তুমি প্রথমবার করতেছো, এখন কোনো টাইম নিয়ে চিন্তা করতে হবে না, বাট তুমি একটু ফাস্ট করার ট্রাই করবে, মানে ভুল করো না, ধীরে ধীরে করো, ভুল করো না।
ইরফান, কোনো প্রবলেম হলে বলবা কিন্তু, আমি আছি। ঠিক আছে স্যার, প্রবলেম হচ্ছে না। ওকে, ঠিক আছে। মৌলিক উৎপাদক কি ভাঙা শেষ? স্যার ওকে। হয়। হ্যাঁ, বের হয়েছে। জি স্যার। কত এসছে, কয়টা? 6টি। দুটো ছয়টি। ভুল। আচ্ছা, আমি একটু করি, চলো। একটু ভুল হয়েছে প্রবাবলি, কোথায় ভুল হয়েছে সেটা তো দেখবা, আর হচ্ছে পুরাটা আবার বুঝবা। চলো আমি করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা 320 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। এখন কথা হচ্ছে, তোমার ম্যাথ অলিম্পিয়াডের জন্য একদম ভেঙে ভেঙে যে 2 থেকে শুরু করবা এরকম করবা না, অনেক টাইম লেগে যাবে। তো তুমি কি করবা, 320 কে তোমার ইচ্ছা মতো যত বড় সংখ্যা দিয়ে ভাঙতে পারো তত বেশি ভালো। দেখো তো, এটাকে 32 গুণ 10, এটা ভাঙতে খুব ইজিলি, মানে আমরা পারি তো, মানে এটা করতে পারি কিনা বলো। স্যার স্যার শুরু থেকে ওটা করে ফেলবা, মানে একদম বেশি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙতে গেলে অনেক বেশি হবে। তো এখন তুমি 32 আর 10-কে আবার ভাঙো। আর একটা জিনিস হচ্ছে, এই জিনিসগুলো যদি তুমি একটু ডিরেক্টলি মাথায় রাখো, দুইয়ের আহ আহ ঘাত গুলার রেজাল্ট কত, তাহলে তোমার জন্য জিনিসটা আরো সুবিধা হবে। কিরকম, এটা যদি জাস্ট একটু মনে রাখো যে আমরা যদি 2 টু দি পাওয়ার 1 করি, এটা রেজাল্ট আসে কত, 2। আমরা যদি টু। 2 টু দি পাওয়ার 2 করি, এটা রেজাল্ট আসে 4। 2 টু দি পাওয়ার 3 করলে 8। 2 টু দি পাওয়ার 4 করলে 16। 2 টু দি পাওয়ার 5 করলে 32। 2 টু দি পাওয়ার 6 করলে 64। এই কয়েকটা যদি একটু জাস্ট মাথায় রাখো, তাহলে অনেক কুইকলি কাজ করতে পারবা। এর মানে এই না যে এখান থেকে এগুলো না জানলে করা যাবে না, করা যাবে অবশ্যই। তাহলে দেখো, এই 32-কে আমি সরাসরি কি লিখতে পারি বলো তো ইরফান? 2 to the power 5। হ্যাঁ, এইটাই বলতেছিলাম, এটা এটা জানলে একটু কুইকলি তাড়াতাড়ি হবে। কিন্তু এই 10-কে যদি তুমি আবার ভাঙো 2 ইন্টু 5, এটাই তো, আর তো ভাঙা যায়নি, তাই না? এখন আমাদের কি করতে হবে বলতো, 2 টু দি পাওয়ার 5 মানে এখানে কয়টা দুই গুণ আকারে আছে, 5টা। আর এখানে 5টি। আরেকটা দুই গুণ আকারে আছে, তাই না? তো আমরা Yes, sir. 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার শুধু 2 বা 2 টু দি পাওয়ার 1, এটাকে চাইলে কি লিখতে পারি বলতো, 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি। এটা কি Yes, sir. এটা কি জানা আছে নাকি একটু বুঝিয়ে দিব? এই যে এটা এখন যে লিখলাম, এটা বুঝাই দেন। বুঝিয়ে দিব। ওকে, ঠিক আছে। তুমি আমাকে বলবা, মানে আমি যখন একটা জিনিস বলবো, ওটা তুমি না জানলে অবশ্যই আমাকে বলবা, আমি বুঝিয়ে দিব। ওকে। তো এটা হচ্ছে, ধরো 2 টু দি পাওয়ার 3, এর মানে কি? এর মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না? Yes, sir. আর শুধু 2 মানে কি, 2 টু দি পাওয়ার 1। Yes, sir. ওকে। এবার ধরো আমি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এর সাথে 2 গুণ করতেছি, তো এটাকে আমি চাইলে ভেঙে এরকম লিখতে পারি কিনা তুমি আমাকে বলো। 2 টু দি পাওয়ার 3 মানে 3টা 2 গুণ আকারে আছে, Yes, sir. আর একটা 2 তো এক্সট্রা আছে, লিখতে পারি। Yes, sir. এখন দেখো তো, টোটাল কয়টা 2 গুণ আকারে আছে? 4টি। তাহলে এটাকে কি আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি? জি স্যার। তাহলে এখন হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3, আর এখানে 2 টু দি পাওয়ার কিছু ছিল না, মানে 1 ছিল। এই 3 আর 1 যোগ করে যদি তুমি পাওয়ার করে দাও, তাহলেই মিলে যাবে। তাহলে তুমি আমাকে কুইকলি বলবা, যদি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7 থাকতো, এটাকে সরাসরি আমরা কি লিখে ফেলতাম? 2 to the power কি বলে 12। ইয়েস, ভেরি গুড। ঠিক আছে, ক্লিয়ার এই আইডিয়াটা? এগুলো জি খাতায় স্যার। নোট করে রাখবে, এই আইডিয়া গুলো কিন্তু লাগবে সামনে। ওকে,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের। Two. এখন তাহলে তুমি বলো, এই যে আমাদের ফাইনালি লাইন আমরা ভেঙে মৌলিক উৎপাদকের বিশ্লেষণে কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 5 আর একটা আছে এখানে, ধরো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 6 into 5 টু দি পাওয়ার 1, 5. বা 5 লিখলেও হবে, বাট 1 লিখবা, তাছাড়া ভুল হওয়ার চান্স থাকে পরের লাইন আছে। সো গুণনীয়ক সংখ্যা তাহলে কত হবে আমরা বের করে ফেলি। গুণনীয়ক সংখ্যা হবে, এবার তুমি বলো, এবার তো পারবা, গুণনীয়ক সংখ্যা সমান কত বলো? এরপর হবে 6 + 1 6 যোগ 1 গুণ 1 + 1 বা 2. 1 যোগ 1, হ্যাঁ, তার মানে 7 গুণ 2। 7 তবে গুণা 4. গুণনীয়ক সংখ্যা আসতেছে 14, এটা আমাদের আনসার। এবার কি ক্লিয়ার ইরফান? জি স্যার। ওকে, ভেরি গুড। চলো সামনে এখন আমরা অ্যাকচুয়াল প্রশ্ন দেখি, ম্যাথ অলিম্পিয়াডে কেমন আসে। আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে পি। পি সংখ্যাটাকে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 8, 4 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 5 এইভাবে লিখছে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে এই পি কে কত ভাবে দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লেখা যায়। সো তুমি এই অ্যাকচুয়াল এই সমস্যাটার আগে তোমাকে আমি একটা সহজ উদাহরণ দিই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছে, তাহলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। কোশ্চেনটা জানতে যাচ্ছে, ধরো অনেক ছোট একটা সংখ্যা নিয়ে চিন্তা করি, তোমার জন্য সুবিধা হবে। 12, কোশ্চেন জানতে যাচ্ছে যে 12কে কত ভাবে, কত ভাবে দুটি সংখ্যার, যে কোনো দুটি সংখ্যার বা অর্থাৎ অর্থাৎ দুটি সংখ্যা ধনাত্মক হতে হবে, কত ভাবে ধনাত্মক দুটি সংখ্যার গুণফল আকারে লেখা যায়, গুণফল আকারে লেখা যায়। এখন কোশ্চেনটা দেখে কি আগের চেয়ে একটু সহজ মনে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এটা তো আমরা হাতে কলমে বের করতে পারি। 12কে দেখো তো কি কিভাবে লিখতে পারি। 1 ইন্টু 12 লিখতে পারি। 1 × 12, 2 × 6, 2 × 2 × 3. না 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 না, শুধু দুইটা সংখ্যা নিতে হবে। 2 ইন্টু 6 ঠিক আছে, তারপরে কি লিখতে পারি? 3 ইন্টু 3 × 4. হ্যাঁ, তারপরে আর কিছু আছে? আর 6. যেগুলোই হ্যাঁ, আর যেগুলোই লেখো না কেন, দুই সেম ইন্টু এই ছয় সেম। আর 6 ইন্টু 2 একই জিনিস, এটাকে একটাই ধরতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি তাহলে জি স্যার। 12কে কত ভাবে লেখা যায়, উত্তর কি? এই দুইটা সংখ্যা গুণফল আকারে 3 ভাবে। 3 ভাবে, ভেরি গুড। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, মনে পড়ে কিনা যে 12 এর গুণনীয়ক সংখ্যা কত? 6টি। দেখো তো, কোনো একটা কানেকশন নিশ্চয়ই আছে। 12 এর গুণনীয়ক ছিল 6টি, আর 12কে এই যে কত ভাবে দুইটি সংখ্যার গুণফল আকারে লেখা যায় সেটা হচ্ছে 3টি। কানেকশনটা কি বলো তো? 6কে 2 দিয়ে ভাগ হ্যাঁ, করলে তার মানে আমরা যদি কোনো একটা 2 সংখ্যার দিয়ে ভাগ গুণনীয়ক করলে সংখ্যা বের করি, বের করে তাকে 2 দিয়ে ভাগ করলেই কি ওই সংখ্যাটাকে কত ভাবে গুণ আকারে লেখা যায় দুইটা সংখ্যার, পেয়ে যাবো কিনা বলো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে পি যে সংখ্যাটা আছে এইটার প্রথমে কি বের করবো বলতো, এর গুণনীয়ক কয়টা। জি স্যার। এবার তোমার দেখে মনে হচ্ছে যে বাহ, কি সুন্দর সব সাজায় দেওয়া আছে গুণনীয়কের জন্য, শুধু 9+1 এরকম করবো, বাট কথা আছে। কথা হচ্ছে তুমি তাকায় দেখো, এই 4 কি মৌলিক সংখ্যা? না স্যার। তাহলে কি মানে আমাদের যে গুণনীয়ক বের করার যে স্ট্র্যাটেজি ছিল ওখানে কি 4 থাকতে পারবে, মানে ফাইনাল লাইনে থাকতে জি স্যার। পারবে? তারপরে 6 কি থাকতে পারবে? না স্যার, এটা তার তো। মানে এই দুইটাকে আমাদের কি ভেঙে নিতে হবে, কোনো না কোনো ভাবে ভেঙে নিতে হবে। তো আমাদের এই কাজটা ফার্স্টে করি আমরা, চলো। পি কোড আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 নিয়ে তো কোনো প্রবলেম নেই, এটা তো মৌলিক আকারেই আছে, তাই না? 2 তো মৌলিক। ইন্টু 3 টু দি পাওয়ার 8, এটাতে কি কোনো প্রবলেম আছে? নাই, 3 তো মৌলিক। এখন 4 কে আমরা ভেঙে কি লিখতে পারি বলতো? 4 এর জায়গায় আমরা ভেঙে কি লিখতে পারি? 2 ইন্টু 2। 2 × 2. জি স্যার। বা আরো সহজে চাইলে 2 স্কোয়ার লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। জি স্যার। তাহলে 2 স্কোয়ার লিখি, এইভাবে লিখি। তাহলে 4 এর জায়গায় এরকম লিখলাম, আর এর উপরে পাওয়ার কত দিব বলো তো? 7. 7, ভেরি গুড। ইন্টু 5 নিয়ে তো কোনো প্রবলেম নাই, 5 তো নিজেই মৌলিক, 5 টু দি পাওয়ার 6। এবার 6 কে ভেঙে কি লিখবো? 2 ইন্টু 3. 3। আর এই এইটার উপরে পাওয়ার কত দিব? 5। 5. আচ্ছা, এখন যেই জিনিসটা জানতে হবে, যদি আমরা এরকম কিছু লিখি, যেমন ধরো এখানে আসছে 2 টু দি পাওয়ার 2, এর উপরে আসছে 7, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 2 রাখবা,
আর পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, এই ঘাত দুইটা গুণ হয়ে যায়, তাহলে 7 আর 2 গুণ করলে কত হয়? 14। 14। সো এই 2 টু দি পাওয়ার 7 যেই কথা, 2 টু দি পাওয়ার 14ও একই কথা, মনে থাকবে এটা। জি স্যার। এটা কিন্তু ঘাত ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাওয়ারটা গুণ হবে। পাওয়ার গুলো গুণ হবে, হ্যাঁ। যদি কখন দেখো দুইটা পাওয়ার আছে, ওই দুইটা পাওয়ার গুণ করে তুমি ওই সূচক ঘাতটা বসা দিতে হবে ঘাতটা এটাই। বসায় দিলে হয়ে যাবে, হ্যাঁ, কারেক্ট। ওকে। স্যার, হ্যাঁ। 2 গুণ 3 কে কি আমরা 3 স্কোয়ার লিখতে পারি না? না, কারণ হচ্ছে দেখো 2 গুণ 3 সমান কত, তুমি বলো। 6। 6। বাট 3 স্কোয়ার কত? 9। এই দুইটা কি এক? এক না। তুমি থ্রি এর উপরে স্কোয়ার দিতে চাচ্ছ কেন? এখানে তো দুইটা সংখ্যা সিম্পলি গুণ আকারে আছে, এখন তো পাওয়ার দেওয়া যাবে না। পাওয়ার তখনই আসবে যখন একটা সংখ্যা বারবার গুণ হচ্ছে এরকম ক্ষেত্রে, অথবা ঘাত হিসেবে দেওয়াই থাকবে। ঠিক আছে, এটাকে আমরা সিম্পলি 6 দিয়ে মানে তোমার দেখো এটাকে কি করবো সেটাও দেখাচ্ছি। এই 2 ইন্টু 3 এর উপরে যখন পাওয়ার 5, এই ব্র্যাকেটটা কি 2 আর 3 দুইটাকে আটকে ফেলছে কিনা বলো তো? দুইটাকে আটকে ফেলছে, তার মানে কি বোঝায়? 2 এর উপরেও কত পাওয়ার আছে? 5 গুণ 3 এর উপরেও কত পাওয়ার আছে? 5। বুঝতে পারছো? এই দুইটা জিনিস বুঝলেই এখন পর্যন্ত ওকে। দেখো তো এই যে বক্সের মধ্যে যেই দুইটা জিনিস বুঝাইছি, যে দুইটা পাওয়ার একদম একটার উপরে আরেকটা থাকলে ওই দুইটা পাওয়ার জাস্ট গুণ করে দিবা। আর যদি দুইটা সংখ্যা দিয়ে এই দুইটার উপরে একই পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটাকে আমরা কি করে দিতে পারি? ওই ঘাতটাকে দুইটা সংখ্যার সাথে আলাদা আলাদা করে গুণ আকারে লিখতে পারি। ঠিক আছে, জি স্যার। তাহলে একটু কুইকলি আমাকে বলো, জাস্ট এটা মুখে বলবা। 3, এইটার মান কত হবে? 3 টু দি পাওয়ার কত লিখতে পারি সেটা বলবা। আর হচ্ছে আরেকটা হচ্ছে 5 ইন্টু 6 এর উপরে, 5 ইন্টু 6 ধরো, এর উপরে দিলাম হচ্ছে 2, এইটার মান কত লিখতে পারবো? জি স্যার, আপনি বলছেন। আমার ভয়েস কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ক্লিয়ার। 3 টু দি পাওয়ার আমরা লিখতে পারি 4, কারণ ঘাতের হ্যাঁ। সাথে ঘাত গুণ করে আমরা আসলে আমরা যে প্রথম হুম। উদাহরণটা থেকে বুঝতে পারলাম, এই জন্য আমরা লিখতে পারি এখানে ভেরি গুড, 4। ভেরি গুড, ওকে। আর দ্বিতীয়টা দেখো তো। আর দ্বিতীয়টা হবে কি, 5 টু দি পাওয়ার 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2। ভেরি গুড, ভেরি গুড, ওকে, ঠিক আছে, সামনে আগে। এখন তাহলে আমরা এই এই কাজটাই এখানে ভেঙে করব। 2 টু দি পাওয়ার 9 এটা এরকমই থাকবে, 3 টু দি পাওয়ার 8 এরকমই থাকবে। এইখানে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 14। 40। ইন্টু 5 টু দি পাওয়ার 6 থাকবে, ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। এবার দেখো 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 5, এই সবগুলাকে একসাথে কি লেখা যায় তুমি আমাকে বলবে। কিছুক্ষণ আগে শিখে আসছি। জি স্যার, গুণ, সব ঘাতগুলোকে গুণ। না, সব ঘাতগুলো যোগ হয়, দেখো এই যে কিছুক্ষণ আগে যে দেখাইছি ওখান থেকে দেখ, ওইটা তো মুছে ফেলছি। এখানে ঘাতগুলো কিন্তু যোগ হয়। আমি আবারও দেখাই, দেখো, আমি আবারও আরেকটা পেজে দেখাচ্ছি, ভুলে গেলে চলবে না, এটা ইম্পর্টেন্ট। যদি এরকম থাকে 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটা অ্যাকচুয়ালি কি লেখা যায়? লেখা যায় 2 টু দি পাওয়ার 5। কিভাবে লেখা যায় সেটাও দেখাচ্ছি। 2 স্কোয়ার মানে কয়টা টু গুণ আকারে আছে? দুইটা। 2 টু দি পাওয়ার 3 মানে কয়টা টু গুণ আকারে আছে? তিনটা। টোটাল কয়টা টু এখন গুণ আকারে আছে? 5টা, 2 টু দি পাওয়ার 5, তাই না? জি স্যার। যদি এখানে আরো দিতাম 2 টু দি পাওয়ার 4, তাহলে আরো 4টা আসতো। আরো 4টা আসলে এখানে আরো 4টা বেড়ে যাইতো, মানে মোট কয়টা গুণ আকারে থাকতো? 9টা। তাহলে এখানে সিম্পলি আমরা 2 টু দি পাওয়ার 9 লিখতে পারতাম। তার মানে ঘটনাটা হচ্ছে, তোমাকে জাস্ট দেখতে হবে, যদি আমার বেস গুলা সেম হয় আর ঘাত গুলা অন্য কিছু থাকে, গুণ আকারে থাকে। বেস মানে হচ্ছে যেটাকে বাংলায় কি বলে, তোমার ভিত্তি। ভিত্তি যদি একই হয়, ভিত্তিটাকে লিখবো, আর ঘাত গুলা বা সূচক গুলাকে কি করে দিব? যোগ করে দিব। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এখানে বলো 2 টু দি পাওয়ার কত লিখবো সবগুলো মিলে? সবগুলো মিলে 2 টু দি পাওয়ার 9 আছে, 14 আছে, আর হচ্ছে 5 আছে, তাহলে কি করবা? দুই তো রেখেই দিবা, এটা তো ভিত্তি। আর ঘাত গুলোকে যোগ করো। ইরফান, শুনতে পাচ্ছ?
2 টু দি পাওয়ার 28। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 28। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখো তো 3 এর জন্য কত হবে? 3 এর কিন্তু দুইটা আছে 3 না? এর জন্য হবে 8 9 10 11 12 13 সরি 8 9 10 11 12 13। ওকে, 3 টু দি পাওয়ার 13। এরপরে ধরো 5, আর একটাই বাকি আছে। 5 এর জন্য কয়টা? জাস্ট একটাই আছে, তাই না? 5 এর জন্য 5 টু দি পাওয়ার 6। সবগুলা ঠিকঠাক মতো লিখছি। 3 এর জন্য ক্যালকুলেট করা হয়েছে, 5 এর জন্য হয়েছে। ওকে, এইটাই হচ্ছে আমার সেই মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এর চেয়ে আর কিছু করতে পারি না, কারণ 2 3 5 তিনটাই মৌলিক পাইছি। এবার তুমি আমাকে বলবা আমরা গুণনীয়ক সংখ্যা কতগুলো সেটা আগে বের করবো। সো গুণনীয়ক সংখ্যা হবে, 8 যোগ 1 ইন্টু ঘাত যোগ 1, হ্যাঁ তাহলে 28 যোগ 1 ইন্টু 13 যোগ 1 ইন্টু 6 যোগ মানে 1। 29 গুণ 14 গুণ 7, তাই না? তাহলে জি স্যার। 29 গুণ 14 গুণ 7 করলে কত হয়? 7 করলে পাবা 2842। 2842, ঠিক আছে। এখন আমাদের তো গুণনীয়ক সংখ্যা কয়টা সেটা জানতে চাই না, আমাদের জানতে চাইছে যে এই সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যার গুণ ফল আকারে মানে কত ভাবে লিখতে পারবো। তাহলে সেটা বের করার জন্য কি করতে হয় বলো তো? ভাগ করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে, ভেরি গুড। তাহলে আমরা লিখবো যে আহ, যত গুণফল আকারে লেখা যায়, গুণফল আকারে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল আকারে লেখা যায় কত ভাবে লেখা যায় হচ্ছে এই গুণনীয়ক সংখ্যার 1421। ভাগ 2 এত ভাবে। হ্যাঁ, কত আসে? 1421। 1421, ভেরি গুড। ওকে, সো 1421 ভাবে, এটা আমাদের ফাইনাল আনসার এ নাম্বারের। দেখো ক্লিয়ার কিনা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, এবং জি এটার স্যার। মার্কস ছিল, এটা ছিল 5, এটা ছিল 7, 12 মার্কসের কোশ্চেন টোটাল। ওকে, তাহলে বিতে আগে আমরা। বি নাম্বার ওকে স্যার। কোশ্চেনটা বুঝার আগে আমাদের একটা টার্ম আগে বুঝতে হবে, কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে। পি এর কতগুলো উৎপাদক আছে এটা তো আমরা জানি, পি এর কতগুলো উৎপাদক। উৎপাদক আর গুণনীয়ক একই, এটা তো 2842টা হচ্ছে। বাট এর মধ্যে কি সবাই পূর্ণবর্গ না? পূর্ণবর্গ কোনগুলো সেগুলো আমরা বের করব। এখন তুমি আমাকে ফার্স্টে বলো পূর্ণবর্গ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে কিনা? স্কয়ার এবং পূর্ণবর্গ মানে বর্গ, বর্গমূল তো আরেকটা জিনিস। আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নেই, মানে আমি জাস্ট এমনি জানতে চাইলাম। আমি তাহলে পূর্ণবর্গ সংখ্যা 6 একটা পূর্ণবর্গ সংখ্যা। না, 6 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, আমি দেখাচ্ছি পূর্ণবর্গ সংখ্যা। ও, 6 পূর্ণবর্গ না, 9 একটা পূর্ণবর্গ হ্যাঁ, সংখ্যা। 9 পূর্ণবর্গ, কারেক্ট, পূর্ণবর্গ। পেরেছি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তারাই যাদের বর্গ, যাদের বর্গ, বর্গমূল আছে। হ্যাঁ, যাদের বর্গমূল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আরো সহজভাবে বললে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, দেখো 1 ইন্টু 1 করলে আমরা পাই 1, 2 স্কোয়ার বা 2 ইন্টু 2 করলে আমরা পাই 4, 3 স্কোয়ার করলে আমরা পাই 9, 4 স্কোয়ার স্কয়ার করলে করলে ভাই 16। হ্যাঁ, এইভাবে যা আগাচ্ছে এই পাশে, এই ডান পাশে যাদেরকে লিখতেছি এরাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন এরা তো বুঝলাম পূর্ণবর্গ সংখ্যা কারা, বাট আমি তো এখন এই 2842টা গুণনীয়ক নতুন করে বের করব না, বের করে আবার এদের মধ্যে খুঁজবো না, এটাতে তো অনেক প্রবলেম হবে। তাহলে আমাকে এখন একটা ট্রিক জানতে হবে, যেটা তোমার এখন শিখতে হবে, যে আমরা এই মৌলিক উৎপাদকের যেই সিস্টেমটা ফরম্যাটটা আমরা পাইছি, 2 টু দি পাওয়ার 28, 3 টু দি পাওয়ার 13, 5 টু দি পাওয়ার 6, এখান থেকে কোনোভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যাযুক্ত কতগুলো গুণনীয়ক আছে সেটা বের করতে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। বুঝি নাই স্যার। হ্যাঁ, আবার বলি, আমাদের গুণনীয়ক সংখ্যা বের করার মেইন আইডিয়াটা ছিল এই লাইনটা, তাই না? যে এই যে জি আমরা স্যার, ভেঙে জি স্যার, জি স্যার। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। এখন গুণনীয়ক সংখ্যা তো এতগুলা, আমরা এই লাইনটা থেকে, মেইন যে লাইন যেটাতে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, এটার থেকে কোনো না কোনো ট্রিক্স এর মাধ্যমে আমরা পূর্ণবর্গ সংখ্যা যুক্ত কতগুলা উৎপাদক আছে সেটা বের করব। মানে আমরা এই লাইনটার থেকেই অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করব, সেই জিনিসটা এখন শিখবো। ওকে,
তাহলে আমি আগে দেখাই তোমাকে, তারপরে প্রসেসটা এক্সপ্লেন করতেছি। আমাদের ফাইনালি আমরা পাইছিলাম পি সমান পি পি সমান 2 টু দি পাওয়ার 28, 3 টু দি 28, পাওয়ার 13 and 5 to the power 6 এরকম পাইছিলাম। ওকে, এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই 1 কে আমরা চাইলে 1 টু দি পাওয়ার 1 লিখতে পারি। জি স্যার, এটা তো সহজ। হ্যাঁ, তারপরে 4 কে 2 স্কোয়ার লিখতে পারি, 9 কে 3 স্কোয়ার লিখতে পারি, 16 কে 4 স্কোয়ার লিখতে পারি। এখন দেখো তো 16 কে চাইলে 4 স্কোয়ার লেখা যায়, বাট এই 4টা কি মৌলিক নাকি যৌগিক? যৌগিক। আচ্ছা, 16 তো পূর্ণবর্গ সংখ্যা, 16 কে কি কোনোভাবে মৌলিক সংখ্যার ঘাত হিসেবে লেখা যায় কিনা একটু চিন্তা করো তো। জি নাই, আবার একটু বলেন। হ্যাঁ, 16 কে কোনোভাবে একটা মৌলিক সংখ্যা এবং তার উপর একটা ঘাত দিয়ে প্রকাশ করা যায় কিনা বলো। একটা মৌলিক সংখ্যা, তার উপর একটা ঘাত। চিন্তা করো তো, দেখো অবশ্যই যাবে, আমি তোমাকে বলে দিচ্ছি অবশ্যই যাবে। এখন চিন্তা করো যে কত দিয়ে তাহলে করা যায়, আমাকে বলো। 2 to the power 4। ভেরি গুড, 2 টু দি পাওয়ার 4। ওকে, 2 টু দি পাওয়ার 4। এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা নিয়ে যদি আমি চিন্তা করতাম, সেটা আসতো কত বলতো, 25, তাই না? 25, yes sir। সেম কাজ তোমার জন্য এবার আবারও, তুমি আমাকে বলো তো 25 কে কোনোভাবে একটা মৌলিক সংখ্যা এবং তার উপরে একটা ঘাত দিয়ে প্রকাশ করা যায় কিনা। উত্তর হচ্ছে অবশ্যই যাবে। এখন তুমি বের করে আমাকে বলবা যে কত কি লেখা যায়, কত। 5 to the power 1। 5 টু দি পাওয়ার 1 না, 5 টু দি পাওয়ার 2। দেখো, সরি, 5 to the power 2। জি স্যার। ওকে, 5 তো একটা মৌলিক, সো এটাও মিলছে। আচ্ছা, এর পরের যদি পূর্ণবর্গ সংখ্যাটা লিখতাম সেটা কত হতো? 16, 25, 5, তারপরে কত আসতো? 36। 36। ভেরি গুড। এবার সেম কাজ, তুমি বলো 36 কে কোনোভাবে একটা মৌলিক সংখ্যা এবং তার উপরে ঘাত দিয়ে প্রকাশ করা যায় কিনা, দেখো চিন্তা করো। 36 কে যদি দাঁড়ান স্যার, একটু অপেক্ষা করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে শুধু একটা মৌলিক সংখ্যা তার উপরে পাওয়ার দিলেও হবে, এবং এর সাথে যদি আরো কিছু লাগে আর একটা মৌলিক সংখ্যা তার উপরে ঘাত দিলে হবে, এরকম করলেও হবে। দেখো এরকম ভাবে পারো কিনা। একটু দেখবো। আচ্ছা, এটা আমি লিখছি, দেখো তুমি তারপর আমার সাথে একমত কিনা সেটা বলো। এটাকে আমরা চাইলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, তাই না? জি স্যার। এভাবে আসবে না, এটাকে আরো সহজে লেখা যায়। আমি ভেঙেই দেখাচ্ছি। 36 কে আমরা চাইলে লিখতে পারি 3 ইন্টু 12, তার মানে আরো যদি ভাঙি 3 ইন্টু 4। তার মানে হচ্ছে এইভাবে লেখা যায় কিনা দেখো তো। 4 কে 2 স্কোয়ার লিখলাম, আর থ্রি থ্রি মানে 3 স্কোয়ার লিখলাম। 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার লেখা যায়। জি স্যার। সব। তাহলে এখানেও দেখো আমরা কিভাবে প্রকাশ করছি, একটা মৌলিক সংখ্যার ঘাত 2 এর স্কোয়ার, আর আমাদের একটা মৌলিক সংখ্যার ঘাত, এই দুইটা গুণাকারে আছে। ঠিক আছে, তার মানে আমাদের আইডিয়াটা হচ্ছে যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে, তুমি যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে কিভাবে প্রকাশ করা যায়, মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এর উপরে যে কোনো একটা ঘাত, এটা একটা হতে পারে বা আরো অনেকগুলো গুণ আকারে থাকতে পারে, এইভাবে প্রকাশ করা যায়। এটা নিয়ে কোনো ডাউট আছে আর? না স্যার, এটা নিয়ে কোনো ডাউট নেই। অলরাইট, তাহলে চিন্তা করো, আমাদের তো পূর্ণবর্গ সংখ্যাগুলোই লাগবে এইখান থেকে। পূর্ণবর্গ সংখ্যা তো আমাদের এইখান থেকে লাগবে। সো জি স্যার, অবশ্যই লাগবে। মাস্টার ডিসের আমরা করতে হবে। জি স্যার, বলেন। হুম আচ্ছা, একটা জিনিস তোমাকে জাস্ট আমি ঠিক করে দিই, আমি ভুল বলছি। সেটা হচ্ছে, এই যে এতক্ষণ ধরে উদাহরণ দিলাম, এখানে আমাদের মৌলিক সংখ্যাটা নিচেরটা মৌলিক হওয়া জরুরি না, ঘাতটা মৌলিক হওয়া জরুরি। সো আমি একটু এটা ঠিক করে দিই। আমি কেবল হচ্ছে অ্যাকচুয়াল জায়গায় গিয়ে জিনিসটা বুঝতে পারলাম যে আমি তোমাকে এতক্ষণ যেটা বলছি সেই জায়গায় হচ্ছে
পূর্ণবর্গ সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? কোনো একটা সংখ্যা, অর্থাৎ মৌলিক তো এটা হবেই, মৌলিক, আর ঘাতটাও কি হবে? অবশ্যই মৌলিক হতে এটাও হবে। মৌলিক হবে, এই জিনিসটা জাস্ট বলা হয়নি। ঘাতটাকেও মাস্ট মৌলিক হতে হবে, ওকে? পূর্ণবর্গ জি স্যার। সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সো ঘাতটাও মৌলিক হতে হবে, পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, মৌলিক, টু দি পাওয়ার মৌলিক, বা এরকম আরো অনেকগুলো গুণ আকারে থাকতে পারে, এইভাবে প্রকাশ করা। মৌলিক টু দিতে পাওয়ার মৌলিক। হুম, তাহলে এবার চিন্তা করো, এই 2 টু দি পাওয়ার 28 যে আছে, এর মধ্যে অনেকগুলো কম্বিনেশন আছে। এর মধ্যে কি কি আছে? যেমন 2 টু দি পাওয়ার 0 আছে, 2 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 2 আছে, এইভাবে কত পর্যন্ত আছে? 2 টু দি পাওয়ার 28। জি স্যার। দি পাওয়ার 28। 8। আচ্ছা, তারপরে কম্বিনেশন আছে 3 টু দি পাওয়ার হ্যাঁ 13 হ্যাঁ এর। হ্যাঁ। আচ্ছা ইরফান, আই এম সরি এগেইন, তোমাকে এটা একটু কারেক্ট করে দেয়, বারবার জাস্ট একটা জায়গায় ভুল বলতেছি। এবার এবার ফাইনাল, এবার ঠিক আছে, এটা একটু মনে রাখো, এটা একটু ইম্পর্টেন্ট এবং মুখস্থ টাইপ রাখতে হবে এই জিনিসটা। পূর্ণবর্গ সংখ্যাকে আমরা চাইলে মৌলিক টু দি পাওয়ার জোর এইভাবে প্রকাশ করতে পারি। তুমি কিটা? ও মৌলিক টু দি আচ্ছা। পাওয়ার জোর, ঠিক আছে, মৌলিক টু দি পাওয়ার জোর মানে একটা মৌলিক সংখ্যা হবে, এর উপরে জোর। যেমন দেখো, মানে আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখো, আহ তুমি আহ যদি হচ্ছে 32 নাও, 32 কি পূর্ণবর্গ সংখ্যা? এটা আমাকে বলো। না, 32। ও না না স্যার। 32 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আর 32 কে যদি আমরা মৌলিক টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করতে চাই, সেটা কত আসে? 2 টু দি পাওয়ার, 2 ইন্টু 3 টু দি পাওয়ার না না, 32 32। 32। ও স্যার 2 টু দি পাওয়ার 5, আমি মনে হ্যাঁ, হচ্ছে গুণা। এই 5টা কেমন সংখ্যা? 5টা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা অবশ্যই, জোড় নাকি বিজোড়? বিজোড়। এই ঘাতটা বিজোড় হওয়ার কারণে 32 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। জি স্যার। আচ্ছা, ভাগটা বার যদি বার যদি আমরা 36-এর ক্ষেত্রে লিখতাম, সেক্ষেত্রে এটা দেখো, হবে টু 6 ইন্টু স্কোয়ার 6। ইন্টু 3 স্কোয়ার, এই টু টু দুইটাই কি ছিল? জোড় ছিল, তাই না? জি স্যার। তুমি 9-এর ক্ষেত্রে দেখো 3 স্কোয়ার, এটা জোড়। 16-এর ক্ষেত্রে দেখো এটা জোড়। 4-এর ক্ষেত্রে দেখো এটা জোড়। আর 1-এর ক্ষেত্রে ওয়ানটা ডিফারেন্ট, ওয়ানটা নিয়ে তোমার 1, আচ্ছা 1-এর ক্ষেত্রেও আমি দেখাচ্ছি, 0 জোড় নাকি বিজোড়, এটা আমাকে বলো। 0। 0 অবশ্যই জোড়। হ্যাঁ, 0 জোড়, ভেরি গুড। তাহলে আমরা কি 1 কে চাইলে 1 টু দি পাওয়ার 0 লিখতে পারতাম না? 1 টু দি পাওয়ার 0, 1 কে 1 টু দি পাওয়ার 0 সমান 1 হবে না, বলো তো? যে কোনো কিছু টু দি পাওয়ার 0 কত হয়? 1 হয়। তাহলে আর 1 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 1 তো একটা পূর্ণবর্গ সংখ্যা। জি স্যার। জি স্যার। এটাকেও আমরা কি, এই যে ঘাতটা যে লিখলাম 0, এটা জোড় না? জি স্যার। তার মানে আমি ফাইনাল লাইনটা লিখি, যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে আমরা চাইলে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যাকে জোড় ঘাতের মাধ্যমে প্রকাশ করা যায়, জোড় ঘাত বা ইভেন পাওয়ার যেটা, জোড় ঘাত, ঘাতটা জোড় হতে হবে, ঘাতের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করা যায়। এটা ক্লিয়ার নাকি? এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। ইভেন পাওয়ারের অর্থ কি স্যার? ও, এটা ইংলিশে লিখছি, এটা না, ইভেন মানে জোড়, ইভেন মানে জোড়, পাওয়ার মানে ঘাত, জোড় ঘাতের মাধ্যমে প্রকাশ করা যায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে এবার আমরা আমাদের অ্যাকচুয়াল ইয়াতে ব্যাক যাই। তাহলে তুমি আমাকে বলো, 2 টু দি পাওয়ার 28 যে ছিল, অর্থাৎ 28 মানে ঘাতটা যে 28 ছিল, তার মানে 0 থেকে 1 2 এইভাবে 28 পর্যন্ত ছিল, সবগুলো কি আর নেওয়ার প্রয়োজন আছে, নাকি আমরা বিজোড় গুলাকে বাদ দিয়ে দিব? বিজোড় গুলোকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখান থেকে পূর্ণবর্গ সংখ্যা চাচ্ছি, আর কিছুক্ষণ আগে দেখলাম পূর্ণবর্গ সংখ্যায় কখনো ঘাত কি হতে পারে না? বিজোড় হতে পারে না, বিজোড় হতে এটা পারে না। এর ক্ষেত্রে ভিন্ন হয়। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার 28 কে অ্যানালাইসিস করি, তাহলে তো আমরা 2 টু দি পাওয়ার 0 নিতে পারবো, 2 টু দি পাওয়ার 1 নিতে পারবো, কি বলতো? 2 টু দি পাওয়ার 1 কি নিতে পারবো? এটা নিতে পারবো না। পারবো না। ভুল। 2 টু দি পাওয়ার 2 নিতে পারবো, 2 টু দি পাওয়ার 4 নিতে পারবো, এইভাবে নিতে পারবো, তাই না? এইভাবে নিতে পারবো, এইভাবে টু টু জি দি স্যার। পাওয়ার 28 পর্যন্ত নিতে পারবো।
তাহলে এখন আমাকে বুঝতে হবে মানে এখানে অ্যাকচুয়ালি কতগুলো আছে, 0 থেকে 28 8 28 পর্যন্ত কতগুলো আছে বলতে পারবা? 14টা। এই যে 14টা হবে না, দেখাচ্ছি কেন 14টা হবে না। এটা স্বাভাবিক ভুল, মানে সবাই করে এই ভুলটা। আমি যদি তোমাকে বলি 0 থেকে, দেখো 0 থেকে 4 পর্যন্ত কতগুলো আছে দেখো তো, তিনটা 3টা। আছে না? তিনটা আছে। এটা কিভাবে বের করবো, এটার একটা সূত্র আছে। সূত্রটা খুবই সিম্পল। এটাকে বলা হয় পদ সংখ্যা বের করার সূত্র। এটা লিখে রাখতে পারো, এটা দরকার হবে আগে পরে। সংখ্যা শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইড বাই সাধারণত +1। হ্যাঁ, ভেরি গুড। পদ সংখ্যা হচ্ছে প্রথম পদ মাইনাস শেষ পদ, বা শেষ পদ মাইনাস প্রথম পদ, মানে যেটা বড় সেটা আগে লিখবা। এখানে যেমন শেষের গুলো বড়, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইড প্রথম বাই পদ সাধারণত ডিভাইডেড বাই হচ্ছে এদের মধ্যে যে পার্থক্যটা, সাধারণ পার্থক্য। সাধারণত হ্যাঁ, যেটাই যে বলো সাধারণ পার্থক্য, বা তুমি যেটা বলো যে নামে, যোগ কত? সাধারণত 1। যোগ 1 দিতে হবে, ভেরি গুড। তাহলে এবার দেখো 0 থেকে 28 এর মধ্যে কতগুলো পদ আছে আমরা এবার বের করি। এর মধ্যে কতগুলো পদ আছে, এর মধ্যে আছে 28, শেষ পদ মাইনাস প্রথম পদ হচ্ছে 0। আর সাধারণ পার্থক্য কত করে নিব আমরা, যোগ যেহেতু নিব, 2। করে করে পার্থক্য, একটা থেকে আরেকটা পার্থক্য 2, যোগ কত দিব? 1। 1। তাহলে হচ্ছে 14 + 1 মানে 15। 15। আরেকটা সংখ্যা যে তার ধরতাম মানে তাহলে এটা এই যে আমার পূর্ণবর্গ সংখ্যার জন্য এখান থেকে আমাদের 29টার মধ্য থেকে আসবে হচ্ছে 15টা, আর বাদ বাকি 13টা কিন্তু বাদ যাচ্ছে। ক্লিয়ার এইটুকু? জি স্যার। সিমিলার ভাবে চিন্তা করো, এরপরে কত আছে, 3 টু দি পাওয়ার 13, মানে 0 থেকে কত পর্যন্ত, 0 13 থেকে পর্যন্ত। 13 পর্যন্ত। 13 তো নেওয়ার দরকারই নেই, 13 তো হবে না এটা শিওর, তাই না? তাহলে আমরা 0 থেকে 12 পর্যন্ত চিন্তা করতে পারি। 0 থেকে 12 পর্যন্ত এই যে এইভাবে যাবে। সো এখানে কতগুলো পদ আছে সেটা আমরা বের করি। এখানে আছে 0 থেকে 12, তাহলে 12 - 0 ডিভাইডেড 10 মানে +1, কি বলে? তাহলে কত আসে দেখো তো, 7 আসে। তার মানে Yes, sir. এইখান থেকে আমার কতগুলা পূর্ণবর্গ উৎপাদক আসবে, 7টা। মানে এগুলো পরে আবার গুণ করতে হবে, এখন জাস্ট আমরা করতেছি। আর ফাইনালি 5 টু দি পাওয়ার 6 থেকে কয়টা আসবে তুমি আমাকে বলো এটা। Yes, sir. পদ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা কয়টা আসবে, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা মানে ইয়া মানে ওই যে আমরা এই যে পূর্ণবর্গ সংখ্যার জন্য কতগুলো জোড়, মানে এখানে এই যে 5 টু দি পাওয়ার 0 থেকে 6 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে এটা বের করবে। 4টি। 4টি, ভেরি গুড। 6 - 0 ডিভাইডেড বাই 2 + 1, সো এখান থেকে আসবে আমার 4টি। সো আমরা এইভাবে লিখতে পারি আহ, যে আমরা পূর্ণবর্গ সংখ্যার জন্য জোড় ঘাতগুলোকে বিবেচনা করে গুণনীয়ক সংখ্যা পাবো। তাহলে ওই ক্ষেত্রে পূর্ণবর্গ গুলো হবে এইখানে কত, 15 গুণ এখানে কত, 7, আর এখানে কত, 4। 4। তাহলে এইগুলা গুণ করতে হবে, 15 × 7 × 4 কত পাবো, 420। এইটাই হচ্ছে আমাদের আনসার, বি নাম্বারের। দেখো বি নাম্বার কোশ্চেনটা বুঝছো কিনা আমাকে বলো। জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া উপায় নেই। এখানে কনসেপ্ট হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাকে আমরা লিখতে হলে অবশ্যই ঘাতটাকে কি লিখতে হয়, জোড় লিখতে হয়। So, জোর লিখতে বিজোড় হবে। ঘাতগুলোকে বাদ দিয়ে পরে গুণ করে যে কটা পাবো সেই কটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা থাকবে, যেগুলো হচ্ছে ওই পি সংখ্যাটার উৎপাদক। আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। প্রতিদিনই এখন থেকে হোমওয়ার্ক থাকবে, প্লাস তুমিও প্র্যাকটিস করবে, তুমি যেই নতুন প্রবলেম পাবো ওটা আমাকে পাঠাবা। আর আমি আলাদা করে হোমওয়ার্ক দিব, প্রতিদিনই দিব। ওকে, মানে প্রতি সপ্তাহে যেন তোমার হোমওয়ার্কটা থাকে। 3 দিন ক্লাস, আর বাদ বাকি দিন যেন হোমওয়ার্ক অ্যাটলিস্ট করতে পারো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রবলেমে যাই। পাঠানোর জন্য কি আলাদা কোনো লিংক লাগবে? হ্যাঁ, লব্ধির আমি জন্য? হচ্ছে তোমাকে এই যে আহ, আবারও বলে দেই, দাঁড়াও আমি এখন তোমাকে একটা লিঙ্ক দিব, জাস্ট একটা লিঙ্কে তুমি সবকিছু পাবে ইনশাল্লাহ। এই দাঁড়াও একটু দেখাচ্ছি আমি। এমনি লব্ধিরটাই সাবমিশন করতে গিয়ে খাম ছুটে যায়। আর সমস্যা নেই, লব্ধির মতো প্রবলেম হবে না, লব্ধি তো অনেক স্টুডেন্ট একসাথে করে, তো এখানে তো তুমি একা করবে। এই যে তোমাকে এই লিঙ্কটা দিয়ে দিব, এখানে আমি হচ্ছে কোন টপিক পড়ালাম, ক্লাস নোট কি, তারপরে এইচডব্লিউ কি, এখানে আমি অ্যাড করে দিব। এখানে এইচডব্লিউ টা অ্যাড করে দিব, যে ওই দিনের জন্য এইচডব্লিউ কি কি ছিল, ঠিক আছে, এখানে অ্যাড করে দিব।
এখানে সবকিছু থাকবে। ওকে, আমি এটা দিয়ে দিব ওকে আজকে ঠিক করে দিয়ে দিব। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখি। এটাও একটু কঠিন। এটার মার্কস ছিল মনে হয় 14 বা 12 এরকম ম্যাথ অলিম্পিয়াডে। এটা জন্য তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে। আগে আমি প্রবলেমটা কি সেটাকে একটু বুঝাই। প্রবলেমটা বলতেছে যে দেখাও যে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য, তার মানে n এর মান কি কি হতে পারে, 1 2 3 4, এইভাবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। 5 টু দি পাওয়ার n কে, অর্থাৎ 5 টু দি পাওয়ার n মানে এটা 5 টু দি পাওয়ার 1 হতে পারে, 5 টু দি পাওয়ার 2 হতে পারে, 5 টু দি পাওয়ার 3 হতে পারে। কোশ্চেনটা কি বুঝতে পারতেছো ইরফান? আমি যে বলতেছি 5 টু দি পাওয়ার 4 হতে পারে। এগুলাকে আমরা কি করব, দুইটি ধনাত্মক পূর্ণবর্গের যোগফল আকারে লিখতে পারবো। ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে লিখতে পারবো, যেখানে এ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, বি আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন 5 টু দি পাওয়ার 1 কে চাইলে আমরা কি লিখতে পারি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখতে পারি না? কি বুঝি নাই 5 টু দি পাওয়ার 1 কে আমরা কি চাইলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখতে পারি। 5 টু দি পাওয়ার 1 মানে কি 5 না, শুধু 5। 1 স্কোয়ার মানে কি 1, প্লাস 2 স্কোয়ার মানে কি 4, 4 আর 1 অ্যাড করলে কত হয়, 5 হয়। বুঝতে পারছো? কি স্যার সো কোশ্চেনটা বলতেছে যে 5 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু এরকম 1 2 3 যে কোনো কিছু হতে পারে। তুমি একটা নিয়ে চিন্তা করো, 5 টু দি পাওয়ার 1 কে আমরা দুইটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখছি কিনা বলো তো। এই যে এইটা এইটা নিয়ে জাস্ট চিন্তা করো তুমি। 5 টু দি জি পাওয়ার 1 কে আমরা দুইটা পূর্ণবর্গ সংখ্যা, সরি, দুইটা পূর্ণ সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের যোগফল আকারে লিখছি। বর্গের যোগফল মানে বোঝাচ্ছে 1 স্কোয়ার আর 2 স্কোয়ারের যোগফল আকারে লিখতে পারছি কিনা বলো। লিখতে পারছি। জি স্যার এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যেখানে উক্ত দুইটি সংখ্যা 5 এর সাথে সহমৌলিক। 5 এর সাথে সহমৌলিক মানে বোঝাচ্ছে এই যে যেই দুইটা সংখ্যাকে আমি নিয়ে ওদের বর্গ করছি, যেমন 1 আর 2, এই 1 আর 2 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। 5 এর সাথে সহমৌলিক মানে, 5 এর সাথে সহমৌলিক মানে হচ্ছে, লিখে দিচ্ছি, সহমৌলিক মানে ওই যে দুইটা সংখ্যার কথা বোঝাচ্ছে তাদের 5 দিয়ে, তাদের 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে না, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে আর কি। 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। বুঝতে পারছো পারছো কি ইরফান? জি স্যার আচ্ছা, এবার তুমি চিন্তা করো 5 স্কোয়ার এটা মানে কি 25 না? জি 25 25। এখন আমি 25 কে চাইলে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা আমি। তুমি চিন্তা করো দুইটা সংখ্যার এই যে এরকম স্কোয়ার আকারে লিখবো, কি কি লেখা যায় একটু চিন্তা করো তো, দেখো তো মাথায় কিছু আসে কিনা। 16 যোগ 9 লেখা যায় না? দেখো তো 16 যোগ 9, 16 কে কত স্কোয়ার লেখা যায়? 16 লেখা যায় স্যার ইয়ার 4 ফোর স্কোয়ার 4 স্কোয়ার। আর 9 কে কি লেখা যায়? 3 স্কোয়ার লেখা যায়, তাহলে এইভাবে লিখি। জি স্যার তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখি, দেখো তো। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, একটা কন্ডিশন তো মিললো যে দুইটা সংখ্যার তোমার হচ্ছে বর্গের যোগফল আকারে লিখলাম। এখন কি চেক করতে হবে, এই 4 কি 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য? নো স্যার 3 কি 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য? নো স্যার তার মানে এটাও কারেক্ট, এটাও লিখতে পারছি, 5 স্কোয়ারও লিখতে পারছি। মানে 5 স্কোয়ার কেন, এই যে 5 এর ভ্যালু 5 টু দি পাওয়ার n বলছে কোশ্চেনে, আর n এর মান 1 2 3 এরকম যে কোনো কিছু হতে পারে। এবার তাহলে আমরা 5 কিউব নিয়ে একটু চিন্তা করি। 5 কিউবের মান কত জানা আছে? 125। কত বাবা আচ্ছা, 5 কিউব কিভাবে 125 সেটা দেখাও। 5 কিউব মানে কি 5 × 5 × 5, তাই না? জি স্যার তাহলে 5 5 25, 5 25 125, বুঝা গেছে? জি স্যার এখন আচ্ছা। বুঝতে পারছি আচ্ছা, এখন সহজ উপায় হচ্ছে, দেখো তো আমরা 5 কিউবকে চাইলে এইভাবে লিখতে পারি কিনা। আগের যে আমার 1 আর 2 ছিল, আমরা চাইলে এরকম লিখতে পারি কিনা যে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 স্কোয়ার, এইভাবে লেখা যায়? জি স্যার এটা হয়ে যায় লেখা যায়। ওকে, জি স্যার তাহলে এটাকে চাইলে আমরা এরকম লিখতে পারি কিনা, দেখো তো, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দেখা যায়? 1 স্কোয়ার প্লাস
5 টু দি পাওয়ার 1 কে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখতে পারি, আর 5 স্কোয়ার কে আমরা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখতে পারি, তাই না? জি স্যার সম্ভব। কিন্তু আমাদের কোশ্চেন তো ডিমান্ড করতেছে যে এরকম না, আমাদের কোশ্চেন ডিমান্ড করতেছে কিছু একটা সংখ্যা থাকবে, এইটার স্কোয়ার থাকবে যোগ আরেকটা সংখ্যা থাকবে তার স্কোয়ার থাকবে। আমাদের কোশ্চেনে কি মাঝখানে গুণ টুন কিছু দেখাইতে বলছে? না। না স্যার। তাহলে আমাদের প্রমাণ এই জায়গায় করতে হবে যে আমরা যে কোনো এরকম ফরম্যাটে যদি থাকে, যেমন এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এগুলাকে চাইলেও আমরা যে কোনো কিছুর স্কোয়ার এর যোগফল আকারে লিখতে পারি। এই জিনিসটা যদি প্রমাণ করতে পারি তাহলে আর সবগুলা দেখানো লাগবে না, অটোমেটিক্যালি বাদ বাকিগুলা প্রুভ হয়ে যায়। অথবা এই প্রবলেমের আরেকটা মানে তোমার মোটামুটি সলিউশন হচ্ছে, তুমি 5 স্কোয়ার পর্যন্ত তো দেখাইছো কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে, 5 কিউবে তুমি হাতে কলমে বের করে তুমি দেখাও যে এটা কত স্কোয়ার প্লাস কত স্কোয়ার লেখা যায়। সেটা একটু কঠিন হবে, আর চিন্তা করো তো এটাকে আমরা চাইলে স্যার এরকম ফরম্যাটে কত স্কোয়ার প্লাস কত স্কোয়ার লিখতে পারি, চিন্তা করো তো একটু। 125, তাই না? 125 কে চাইলে 100 যোগ 25 লেখা যায়, তাই না? জি স্যার। 100 100 কার স্কোয়ার? 10 স্কোয়ার, তো 25, 5 5 স্কোয়ার। ফাইভ এখন কি? বাট আমার কোশ্চেন কি বলছে, এই 10 কি 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য? জি স্যার। এই 5 কি নিঃশেষে বিভাজ্য? জি স্যার। তার মানে এটা কি আর হবে? এই 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 ফরম্যাট কি লেখা যাবে? নো স্যার। তাহলে অন্য কোনো ফরম্যাট লেখা লাগবে। দেখছো, এই জায়গায় হচ্ছে ঝামেলা, মানে তুমি চাইলেই যে একটা লিখে দিলে সেটা হচ্ছে না, তোমার কোশ্চেনের কন্ডিশন গুলো মানতে হবে। সো এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় এইভাবে, চিন্তা করো। বাট কিভাবে লেখা যায় ওটার জন্য একটা ফর্মুলা লাগবে, ওটা আমি দেখাচ্ছি। ফর্মুলাটাতে আসার আগে আমি তোমাকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে কিভাবে কিভাবে চিন্তা করা যায়। সো এটা 121 যোগ 4, 125কে এইভাবে চিন্তা করা যায় কিনা বলো তো? জি স্যার চিন্তা করা যায়, কিন্তু হ্যাঁ, 121 বর্গমূল 11 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। এই 11 আর 2 এদের কোনোটা কি আদৌ 5 দিয়ে বিভাজ্য? না। তাহলে এই যে এটাও লেখা যায়, বাট 11 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। দেখছো লেখা যাচ্ছে কিনা বলো? স্যার লেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে এইভাবে 5⁴ লেখা যাবে, 5⁵ লেখা যাবে। বাট কত লিখতে হবে সবগুলো তো দেখানো লাগবে না তোমার। তুমি যদি তিনটা দেখায়, তুমি যদি জাস্ট একটা লজিক দিয়ে বলে দিতে পারো যে সবগুলোর জন্যই সত্য হবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাচ্ছ। বাট সেই লজিকটা কই? সেই লজিকটাই হচ্ছে আমাদের সূত্র, যে সূত্রটাকে একটা নামেও ডাকা হয় ব্রহ্মপুত্র সূত্র। বাট অত না জানলেও চলবে, জাস্ট সূত্রটা তুমি একটু বোঝার ট্রাই করো এবং মনে রাখার ট্রাই করো। আমরা এখন সূত্রটা লিখি এবং এটা আলাদা নোট করে রেখো। আচ্ছা, এটা একটু মুছে দিই, ওয়েট করো। সূত্রটা হচ্ছে যে কোনো চারটা সংখ্যার মধ্যে একটা সম্পর্ক। যে কোনো চারটা সংখ্যা ধরো, আমরা হচ্ছে ধরে নিলাম যে যে কোনো চারটা সংখ্যা হচ্ছে এ, বি, সি, ডি। যদি চারটা সংখ্যা হয় তাহলে এই সূত্রটা কাজে লাগবে। সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ একটা সংখ্যা ওইটার স্কোয়ার যোগ বি আর একটা সংখ্যা ওইটার স্কোয়ার, এর সাথে যদি আমরা যোগ করি সি স্কোয়ার, মানে আরেকটা সংখ্যার স্কোয়ার যোগ ডি স্কোয়ার আরেকটা সংখ্যার স্কোয়ার, এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি এসি মাইনাস বিডি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি হোল স্কোয়ার। দেখো একটু ফরম্যাটটা দেখলে সূত্রটা মনে থাকবে সহজে। এই যে এই ফরম্যাটটা দেখো, এ সি বিডি, আবার এখানে কি এ ডি বিসি, আর একটাতে মাইনাস আর একটাতে প্লাস। এভাবে একটু কষ্ট করে মানে মনে রাখা লাগবে এই টাইপের প্রবলেমের জন্য। অথবা এটাকে চাইলে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, যে আগেরটাতে প্লাস দিব, এই দুই ভাবে লেখা যায়। আগেরটাতে প্লাস দিব আর পরেরটাতে মাইনাস দিব। এখন ঘটনাটা কি হচ্ছে সেটা তোমাকে বোঝাচ্ছি। এইটা হচ্ছে মেইনলি ফর্মুলা। বাবারে বাবা। আচ্ছা, এখন একটা নাম্বার দিয়ে বুঝাইলে তোমার জন্য সুবিধা হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এই পাঁচের, এই যে এটা নিয়ে করার সময় আমরা দেখছিলাম যে একটা জায়গায় গিয়ে আমরা এরকম লিখতে পারি
5 কিউব সমান, মনে পড়ে দেখো, এই যে 5 কিউব সমান আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 স্কোয়ার, তাই না? জি স্যার। আর 5 টু দি পাওয়ার 1 কে আবার আগে ভেঙে রাখছিলাম, মনে আছে যে এটাকে ভেঙে রাখছিলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর হ্যাঁ স্যার। 5 স্কোয়ারকে ভেঙে রাখছিলাম 3 স্কোয়ার প্লাস টু 4। স্কোয়ার। মনে পড়ছে? জি স্যার, মনে পড়ছে স্যার। আচ্ছা, তাহলে 5 টু দি পাওয়ার 1 কে এখানে কি লিখবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই না? ইন্টু 5 স্কোয়ার কে কি লিখবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো তো এই ফরম্যাটটা, এই যে এই ফরম্যাটটা আর এই যে আমার এই ফরম্যাটটা একই ফরম্যাট কিনা, তুমি জাস্ট এটা আমাকে বলো। জি স্যার, এটা তো সহজ ছিল, প্রথমটা হ্যাঁ, তো স্যার, পরে। সিম্পলি এর জায়গায় 1 আছে, বি এর জায়গায় 2 আছে, সি এর জায়গায় 3 আছে, আর ডি এর জায়গায় 4 আছে, তাই না ইরফান? 3 - 2 4, তাহলে তো স্যার নেগেটিভ সংখ্যা হয়ে যাবে। নেগেটিভ আসলেও স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। আসতেছি, ওইটাতে আসতেছি, তুমি আগে এটা দেখো যে এই যে জি আমার স্যার। এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা একই কিনা। জি স্যার, এটা তো একই। হ্যাঁ একই, কিন্তু আমার কোশ্চেনে তো চাইছিল আমার ফরম্যাটটা হবে এরকম, এই যে কিছু একটা স্কোয়ার যোগ আরেকটা কিছু স্কোয়ার, তাই না? জি স্যার, এই এটা চাইছি। সূত্রটা কি করতেছে, সেই কাজটাই করতেছে না, দেখো তো, কিছু একটা স্কোয়ার যোগ আরেকটা কিছু স্কোয়ার, রাইট? জি স্যার। গুণের রাইট। ফরম্যাটটাকে আমাদের কোশ্চেনের যে আনসারের ফরম্যাটে নিয়ে আসতেছে, কিছু একটা স্কোয়ার যোগ আরেকটা কিছু স্কোয়ার। এখন কোনটা কাজে লাগাবো সেটা দেখো। তোমার মনে আছে যে আমরা এটাকেই 5 টু দি পাওয়ার 3 কে 11 স্কোয়ার প্লাস কত লিখছিলাম, 2 স্কোয়ার, মনে আছে? জি স্যার, 11 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দেখো সমান। আমাদের ফর্মুলা অনুযায়ী ওইটা আমরা আনতে পারি কিনা, সেটাই আমাদের টার্গেট। 1 নম্বর ফর্মুলা যদি ইউজ করি, দেখো আমাদের এই উদাহরণের ক্ষেত্রে এ ইকুয়াল টু কত, 1, বি ইকুয়াল টু কত, 2, সি ইকুয়াল টু কত, 3, আর 3 এবং। ডি ইকুয়াল টু 4। এটুকু ক্লিয়ার তো নাকি? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা প্রথম সূত্রটা ইউজ করি। ধরো প্রথম সূত্রটা যদি ব্যবহার করি, প্রথম সূত্রটা কি বলতেছে, এসি মাইনাস বিডি। এসি মানে কি, 1 ইন্টু 3। এ। এসি মানে জি 1 3 মাইনাস বিডি মানে কি, 2 ইন্টু, বলো, স্যার, 24। 2 ইন্টু 4। আর এর উপরে কি দিতে হবে, স্কোয়ার, যোগ এডি, এ হচ্ছে 1 ইন্টু, ডি হচ্ছে 4, প্লাস বি ইন্টু সি মানে 2 ইন্টু 3, এইটার স্কোয়ার, তাই না? জি স্যার। প্রথম সূত্র অনুযায়ী, আচ্ছা প্রথম সূত্র অনুযায়ী রেজাল্ট কত আসে একটু দেখি। 3 ইন্টু 1 করলে 3, 3 - 8, তাই না? 3 - 8 এর স্কোয়ার, প্লাস 4 + 6 মানে 10 স্কোয়ার, তাই না? ঠিক আছে ইরফান? জি স্যার। আচ্ছা 3 - 8 কে কি লেখা যায় বলতো, -5 5 স্কোয়ার। এর উপরে স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। আচ্ছা -5 হোল স্কোয়ার যেই কথা, 5 স্কোয়ারও একই কথা। এর কারণটা হচ্ছে -5 হোল স্কোয়ার মানে কি, -5 কে কয়বার গুণ করব, 2 বার। আর 2 বার গুণ করলে মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে প্লাস। যাবে। তার মানে -5 হোল স্কোয়ার যেই কথা, শুধু 5 এর উপর স্কোয়ার দিলেও একই কথা। এইটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে -5 হোল স্কোয়ারকে আমি চাইলে কি লিখতে পারি, 5 স্কোয়ার যোগ 10 স্কোয়ার। দেখো তো আমার আনসারে যেই টাইপের ফরম্যাট চাইছে ওই টাইপের ফরম্যাটটা আমার সূত্রের মাধ্যমে আসছে কিনা এটা আগে বলো। জি আসছে, স্যার, আসছে। কিন্তু আমার উত্তর তো পারফেক্টলি কারেক্ট হয় না, কারণ 5 আর 10 দুইটাই কি, দুইটাই হচ্ছে 5 দ্বারা নিশ্চিত। বিভাজ্য। তাহলে প্রথম সূত্র কাজ না করলে কোন সূত্র ইউজ করব, সেকেন্ডটা। তাহলে সেকেন্ডটা ইউজ করে দেখি আমরা আমরা ওই 11 স্কোয়ার আর 2 স্কোয়ার পাই কিনা। ওকে, ওকে স্যার। ওকে, তাহলে এইখানে মুছে দেই, এইখানে সেকেন্ডটা ইউজ করে তোমাকে দেখাচ্ছি। সেকেন্ডটা ইউজ করি আমরা, সেকেন্ড, সেকেন্ড যে ফর্মুলাটা ছিল সেটা ছিল হচ্ছে এসি প্লাস বিডি হোল স্কোয়ার। এসি মানে হচ্ছে 1 ইন্টু 3, প্লাস বিডি মানে হচ্ছে 2 ইন্টু 4, এটার উপরে স্কোয়ার, প্লাস, বলো তুমি বলো কত হবে, এডি ওয়ান জি স্যার। 1 ইন্টু 4 এডি, তাই না, মাইনাস বি মাইনাস 23। 23 2 ইন্টু 3 স্কোয়ার।
এর উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে 3 প্লাস 8 মানে 11, তাই না? 11 এর উপরে স্কোয়ার যোগ 4 ইন্টু 1 মানে 4, 4 মাইনাস 6, 4 মাইনাস 6 হোল স্কোয়ার। -2 স্কয়ার। ইয়েস, 11 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। আর -2 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? কিছুক্ষণ আগে বলছি, 2 শুধু স্কয়ার। শুধু 2 স্কোয়ার। দেখো তো 11 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ফরম্যাটটা আসছে কিনা? জি স্যার, আসছে তো। যেটা আমার কোশ্চেনের মানে কোশ্চেন যেরকম আনসার চাচ্ছে সেটা অনুযায়ী দুইটা কন্ডিশনই, দুইটা শর্ত মেনে চলে, যে স্কোয়ার প্লাস স্কোয়ার এবং 11 2 কোনোটাই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। বুঝতে পারছো এই সূত্রটা কেন জি ব্যবহার স্যার। করি? এই সূত্রটা ব্যবহার করে আমরা 5-এর যে কোনো পাওয়ারকে চাইলে এরকম ফরম্যাটে নিয়ে আসতে পারি। সো জি। এখন কথা কিন্তু হচ্ছে, হ্যাঁ, সূত্র ব্যবহার না করলে অনেক কষ্ট হয়। বুঝিনি। কিন্তু সূত্র ব্যবহার না করলে স্যার অনেক হ্যাঁ, ঘাটাঘাটি। হ্যাঁ, হ্যাঁ, অনেক ঘাটাঘাটি করতে হয়, তোমাকে ভাবতে হবে যে তুমি 5 টু দি পাওয়ার 3 কে তাহলে কেমনে লিখবা। হ্যাঁ, আর সূত্রটা যদি ব্যবহার করো তাহলে খুবই ইজিলি সবগুলোকে তুমি প্রকাশ করতে পারবা। কিভাবে? আর একবার দেখাই, যে আমরা জাস্ট এইভাবে স্টার্ট করবো, যে 5 টু দি পাওয়ার 1 থেকে স্টার্ট করবো, তাই না? 5 টু দি পাওয়ার 1 থেকে স্টার্ট করলে এটাকে লেখা যায় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই না? আর 5 স্কোয়ারকে লেখা যায় কত? 3 স্কোয়ার প্লাস। প্লাস 4 স্কয়ার। এই দুইটাকে ব্যবহার করে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। তুমি চিন্তা করো, দেখো কিভাবে লেখা যায়। 5 টু দি পাওয়ার 3 মানে কি? 5 টু দি পাওয়ার 3 মানে, মানে হয় এ 3 বার গুণ হ্যাঁ, করা এই যে হয়। এরকম লেখা যায় কিনা, আগের দুইটার মাধ্যমে লিখলাম, দেখো লেখা যায় কিনা বলো। লেখা যায়, তবে এটা 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য হ্যাঁ, হবে। এটা যদি লেখা যায় এর মানে কি? 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1 মানে ওই যে আগের দুইটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই জিনিসটাকে আমার যে ফর্মুলা আছে, আমার যে ফর্মুলাটা আছে, ওই ফর্মুলা কি করতে পারে? এই ফরম্যাটে দিতে পারে, রাইট? জি স্যার। এবং ওই ফর্মুলা দেওয়ার পরে যদি 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় একটা, আমার দুইটা ফর্মুলা আছে, একটা না একটা কাজ করবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে একইভাবে 5 টু দি পাওয়ার 4 কে কিভাবে ভাঙা যায় বলতো? 5 টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙতে পারি 5 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1। তার মানে আবারও হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 কি বলে ইন্টু বলো 1 স্কোয়ার প্লাস স্কয়ার, 2 স্কয়ার। 2 স্কোয়ার। এটাকে আবার ফর্মুলা দিয়ে কি আমরা দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে কারেক্ট রেজাল্ট নিয়ে আসতে পারি, রাইট? সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার। সো তোমার কাজ হচ্ছে তুমি উপরে ওই দুইটা ফর্মুলা লিখবা, আর এই দুইটা কাজ দেখে ফাইনালি লিখে দিবা 5 টু দি পাওয়ার n এর যে কোনো 5 টু দি পাওয়ার n কে যে কোনো দুইটা ফর্মুলার একটার মাধ্যমে আমরা সামথিং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আকারে লিখতে পারি, যেখানে a ও b সহমৌলিক, যেটা তোমার প্রশ্নে বলছে। ক্লিয়ার? জি স্যার। এটা একটু পাশে প্র্যাকটিস করো, জাস্ট বোঝার জন্য। সবগুলোই প্র্যাকটিস করবো, যেগুলো প্রতিদিন করে রেকর্ডিং দিয়ে দিব, ক্লাস নোট দিয়ে দিব, ওকে? আচ্ছা, লব্ধিতে আপনি তো হোমওয়ার্ক দেন নাই। হোমওয়ার্ক দিইনি এই উইকে, হ্যাঁ দিইনি, কারণ হচ্ছে তোমাদের লাস্ট উইকে সলভ ক্লাস, মানে সলভ ক্লাস ছিল, তাই না? নতুন চ্যাপ্টার স্টার্ট করি নাই, এই কারণে হোমওয়ার্ক নাই এই উইকে। বুঝতে পেরেছি। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট প্রবলেম। তোমার আজকের লব্ধির ক্লাস কয়টায়? 3:30 থেকে? আজকে ক্লাস নাই, বুধবার না? ও আচ্ছা, বুধবার, বুধবার, বুঝছি, আচ্ছা ঠিক আছে। ওকে, কোশ্চেনটা একটু পড়ি। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 2021 স্কোয়ার সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যার এককের ঘরের অঙ্ক 1? আচ্ছা, এগুলো সবগুলো কি স্কোয়ার ফরম্যাটে আছে, তাই না? মানে এত স্কোয়ার এত স্কোয়ার। কখন শেষের ঘরের অঙ্কটা 1 হয়? যদি 1 আর 1 গুণ হয়, অথবা 9 আর 9 গুণ হয়। দেখো তো এই দুইটা ছাড়া আর কোনোভাবে পসিবল? স্যার, এইগুলো স্যার আর কোনো আর পসিবল না। কোনোভাবে পসিবল না। তার মানে আমাকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে। দেখো আরো সহজ করে দেই, আমি যদি গ্রুপ করি 1 থেকে ধরো 10-এর একটা গ্রুপ, এর এইটা। মধ্যে আমার কি আছে? 1 আর 9 আছে, রাইট? জি স্যার। এই দুইটা থেকেই তো আমার এককের ঘরে 1 বের হবে, ঠিক আছে কথা?
জি স্যার, কত ঠিক আছে। ওকে, তাহলে এখানে কয়টা থাকে? দুইটি। এরপরে আরেকটা গ্রুপ যদি আমি করি, 10 থেকে একদম 30 পর্যন্ত। হ্যাঁ ধরো, ধরো যদি 10 থেকে মানে 11 থেকে 20, এই গ্রুপে কয়টা থাকবে বলো তো? 11 থাকবে আর 19 থাকবে, দুইটা থাকবে, রাইট? হ্যাঁ। এটা জাস্ট তোমাকে বুঝালাম, এত ছোট গ্রুপ করলে তো কষ্ট হয়ে যাবে। অনেক বড় সংখ্যা পর্যন্ত দেওয়া আছে না, 2021। তাহলে আমরা গ্রুপটা আরো একটু বড় গ্রুপ করি। 1 থেকে 100 চিন্তা করো তো, 1 থেকে 100-র মধ্যে এরকম কয়টা থাকবে, চিন্তা করে আমাকে বলো। হুম, হুম। 5টি। উম ভালো মতো চিন্তা করো, 5টি কেমনে হয়? এই যে প্রত্যেক গ্রুপে দুইটা করে তো আছে, আর এরকম গ্রুপ কয়টা বানাইতে 5টি পারবে? না, 10টি। 10টি গ্রুপ বানাইতে পারবো। 1 থেকে 100 পর্যন্ত 10টা গ্রুপ বানাইতে পারবো না? তাহলে প্রত্যেক গ্রুপে যদি দুইটা করে থাকে, 1 থেকে 100 পর্যন্ত কয়টা থাকবে? 10, কয়টা 10। বলো? এই ইরফান, 20টা থাকবে, দেখো আমি বুঝাই আরো। 1 থেকে 100 পর্যন্ত না, 1 থাকবে, 9 থাকবে, 11 থাকবে, 19 থাকবে। চিন্তা করো, 1, 9, 11, 19, তারপরে 30-এর গ্রুপে কে কে থাকবে? 21 আর 29, তারপরে 30-এর ঘরের মানে 3-এর ঘর দিয়ে কে 30, কে থাকবে? 29, 31 31 আর আর 39, এইভাবে 99 মানে 90 ঘরে থাকবে 91 আর 99, টোটাল কয়টা? 5টা গ্রুপ হবে না? 20। তাহলে 20টা থাকবে, বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আগাই। এখন হচ্ছে বেশি বড় গ্রুপ করতে হবে, মানে এত ছোট গ্রুপ করলে তোমার কষ্ট হয়ে যাবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত একটা গ্রুপ করো, এটা বুঝতে সুবিধা হবে। এক এক থেকে থেকে তুমি আগে সলিউশনে এটা লিখে নিতে পারো যে এককের ঘরে 1 থাকা মানে হচ্ছে 1 × 1, এইভাবে 1 আসে এককের ঘরে, অথবা 9 × 9, এইভাবে এককের ঘরে 1 আসে। এই দুইটার বাইরে আর কোনো পসিবল কিছু নাই। ওকে, তাহলে আমার হচ্ছে 1 থেকে 100-র মধ্যে যে গ্রুপ, এখানে আমার এরকম সংখ্যা আছে কয়টা বলো? 20টি। 20টি, ভেরি গুড, 20টি। আর আমি যদি তাহলে বলি 1 থেকে 1000-এর মধ্যে কয়টা আছে বলো তো, কয়টা থাকবে? 200টি। ভেরি গুড, 200টি, ভেরি গুড, ওকে। আর একটু যদি বড় করে চিন্তা করি যে 1 থেকে 2000-এর মধ্যে কয়টা থাকবে? 2000টি। না 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 না, এই যে দেখো, 100-র সাথে 10 গুণ হয়েছিল দেখে তুমি 20-এর সাথে 10 গুণ করছো, বাট 1000-এর সাথে 2000-এর সম্পর্ক কি? জাস্ট 2 গুণ না? জি স্যার। তাহলে কয়টি থাকবে বলো? 400টি। ভেরি গুড, ভেরি গুড, 400টি। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, আমার তো শেষ হয় না, আরো কোনগুলো বাদ ওকে। গেল? 2001 থেকে 2021। 2021টি। তাহলে 2001 থেকে 2021 পর্যন্ত কয়টা আছে বলতো? 2001 থেকে 2021। দুই। এভাবে চিন্তা করতে পারো, 2001 থাকবে, 2009 থাকবে, 2000, এই কয়টা মানে হাতে কলমে চিন্তা করতে পারো। 2000 কত থাকবে? 11 থাকবে, 2019 থাকবে, 2019 আর আর 2021। 2021 নিচে থাকবে। তার মানে কয়টি আছে? পাঁচটি। পাঁচটি, তাই না? জি স্যার। তার মানে আমার তো উপরের গ্রুপগুলো জাস্ট বোঝার জন্য নিছিলাম। আমার তো এই যে এই দুইটা গ্রুপই হচ্ছে অ্যাকচুয়াল, সবগুলো দিয়ে দেয়, তাই না? 1 থেকে 2000 আর 2001 থেকে 2021, মোট কয়টি থাকবে তাহলে বলো? 405টি। ভেরি গুড, 405টি। এটা অনেক সহজ ছিল কিন্তু, তাই না? এই টাইপই এক্সপেক্ট করতে পারো। যেগুলা একটু বেশি কঠিন করাইছি ওগুলো অবশ্যই প্র্যাকটিস করবা, বাট সহজগুলো পারতে হবে, আর কঠিন গুলো হচ্ছে চেষ্টা করতে হবে। সবাই তো সবগুলো পারবেই না, এটাই স্বাভাবিক ম্যাথ অলিম্পিয়াডে। ওকে ইরফান, আজকের মতো শেষ করি। হোমওয়ার্ক লিংক সব দিয়ে দিব ইনশাল্লাহ আজকে রাতে। আমার একটু পরীক্ষা আছে, ওগুলোর পরে আমি দিয়ে দিব রাতে। আর তুমি হচ্ছে তোমার বই থেকে আপাতত প্র্যাকটিস করতে থাকো, রাতে ইনশাল্লাহ হোমওয়ার্ক পেয়ে যাবো। ঠিক আছে ওকে। আচ্ছা। জি স্যার। আসসালামু ওকে, আলাইকুম। থাকো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ।